হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো চলুন ভিডিও স্টার্ট করা যাক ডাইরেক্ট বাজারের সাথে। তো দেখতেই পাচ্ছেন নিফটি ফিফটি আজকে 1.62% মানে 378.20 পয়েন্ট বেড়েছে। ব্যাংক নিফটি 1.93%, 947.40 পয়েন্ট, এবং সেন্সেক্স 1.81% মানে 1397 পয়েন্ট মতো বেড়ে ক্লোজ দিয়েছে। নিফটি মিড ক্যাপ 100 দেখুন 825 পয়েন্ট বেড়েছে, মানে 1.56% বেড়েছে। এবং নিফটি স্মল ক্যাপ 100 1.09% মানে 180.90 পয়েন্ট বেড়ে ক্লোজ দিয়েছে। তো ওভারঅল আজকে মার্কেটে কিন্তু ভালো রকম বাইং লক্ষ্য করা যায়। গতকালকে এফআইআই এর তরফ থেকে কিন্তু প্রায় 3,000 কোটি টাকার কাছাকাছি সেলিং দেখা যায়, সেখানে ডিআইআই রা 2700 কোটি টাকার উপর বাই করে। কিন্তু দেখবেন যে নিফটি ফিফটিতে কিন্তু নেগেটিভই ক্লোজ দিয়েছিল গতকালকে। বাট আজকে দেখবেন ক্লোজিং বেসিসে নিফটি কিন্তু 1.62% বেড়ে ক্লোজ দিয়েছে। তো মার্কেটে এইরকম যে মানে বাইং সেলিং চলতে থাকে, মেনলি এফআইআই দের যে বাইং সেটা কিন্তু ইন্ডিয়ান মার্কেটকে ভালোভাবে ইম্প্যাক্ট করে বা উপরে নিয়ে যেতে সাহায্য করে। কারণ এফআইআই রা ওপেন মার্কেটে অর্ডার প্লেস করে, কোনো লিমিট অর্ডার থাকে না, কিন্তু ডিআইআই রা একটা সার্টেন লিমিটে তাদের অর্ডার প্লেস করে রাখে। তো সেই কারণে কিন্তু মানে ওপেন মার্কেটে যেহেতু এফআইআই রা অর্ডার প্লেস করে, তো এফআইআই দের সেলিংটা মার্কেটকে কিন্তু ওই কারণে অনেকটা নিচে নিয়ে যায়। সিমিলারলি বাইং মার্কেটকে অনেকটা উপরে নিয়ে যেতে সাহায্য করে। এবার চলুন সেক্টোরিয়াল ওভারভিউটা দেখে নেওয়া যাক। তো দেখতেই পাচ্ছেন যে নিফটি অয়েল এন্ড গ্যাস, পিএসইউ ব্যাংক, এনার্জি, নিফটি ফিনান্সিয়াল, প্রাইভেট ব্যাংক, এইগুলোতে কিন্তু 2%-এর উপর পজিটিভ ছিল। ব্যাংক নিফটি 1.93%, নিফটি হেলথ কেয়ারও দেখতে পাচ্ছেন ভালো বেড়েছে, আইটি, ফার্মা, মেটাল, অটোমোবাইল, কনস্ট্রাকশন, মিডিয়া, এন্টারটেনমেন্ট, নিফটি কনজিউমার, এগুলো সমস্তই পজিটিভে ক্লোজ দিয়েছে আজকে। শুধু দেখুন কনজাম্পশন এবং কনজিউমার গুডস এইগুলো কিন্তু নেগেটিভে ক্লোজ দিয়েছে। তো দেখুন আমরা যেটা ডেলি বেসিসে মানে স্টকের চার্ট নিয়ে ডিসকাস করতাম বা টেকনিক্যালটা দেখতাম, তো সেবি কিন্তু কয়েকদিন আগে মানে 4-5 দিন আগে একটা নতুন রুল নিয়ে আসে। তো সেটা দেখতেই পাচ্ছেন যে স্টক মার্কেট এডুকেটররা কিন্তু লাইভ স্টক প্রাইসেস ইউজ করতে পারবেন না বা দেখাতে পারবেন না। তো 3 মাস আগেকার ডেটা কিন্তু দেখানো যাবে। আর রেজিস্টার্ড মার্কেট এন্টিটিস ক্যান নট অ্যাসোসিয়েট উইথ ইনফ্লুয়েন্সার্স in any way that involves monetary or non-monetary compensation। তো এটা তো আমার জন্য অ্যাপ্লিকেবল নয়। আর তাছাড়াও দেখুন ইনভেস্টর এডুকেশন ইজ অ্যালাউড, বাট এডুকেটর মাস্ট নট গিভ ইনভেস্টমেন্ট অ্যাডভাইস অর মেক পারফরমেন্স ক্লেমস উইদাউট সেবিজ অ্যাপ্রুভাল। তো এটা আমি কোনোদিন করিও না। অলওয়েজ বলি যে আপনারা নিজের রিসার্চ মতো কাজকর্ম করবেন। এরকম কোনো ক্লেম আমি করি না বা কোনো অ্যাডভাইসও দিই না ইনভেস্টমেন্টের। সেটা এই যা স্টকস এর নাম নেওয়া হতো আগে, তো সেগুলো অনলি ফর এডুকেশনাল পারপাসই নেওয়া হতো। তো দেখতেই পাচ্ছেন যদিও এখানে সেবির রুল আসে যে কোনো স্টকস এর নাম নেওয়া যাবে না, যদি স্টকস প্রাইস মেনশনও করতে হয় তাহলে যেন 3 মাস আগেকার ডেটা হয়। তো এখানে তো মানে সময়ের সাথে সাথে ডেটা তো চেঞ্জ হতে থাকে। 3 মাস আগেকার ডেটা দেখে ইনভেস্টররা কি শিখতে পারবে সেটা জানি না, তবুও যেহেতু সেবির রুল এসছে তো সেইটাই মেনটেন করে চলার চেষ্টা করব। এবং এই মানে রুলকে মেনটেন করে আপনাদের যতটা মানে এডুকেট করা যায় বা গাইড করা যায় সেটার চেষ্টা করব। তো চলুন নিফটির চার্ট নিয়ে একটু ডিসকাস করা যাক। তো দেখুন নিফটি ফিফটি আজকে 378.20 পয়েন্ট বেড়েছে, 23,739 পয়েন্টে ট্রেড করছে। তো যেটা বলেছিলাম যে দেখবেন যে এই জায়গায় যে হেড এন্ড শোল্ডার প্যাটার্ন তৈরি হয়, এই যে এই জায়গায়, তারপর কিন্তু ভালো রকম নিচে নামে। এইটার যখন ব্রেকডাউন হয় এই লেভেলটার, তখন কিন্তু অনেকটাই নিচে নামে। তো নিয়ম আছে যে মোটামুটি এই উপরের দিকে যে হেড এন্ড শোল্ডার লেভেলটা তৈরি হয়েছে, এই যে লাইন ড্র করেছি আমি, এই লাইন থেকে সেই একই নিচের দিকে কিন্তু সেম টাইপের ডিস্টেন্সে, মানে যদি এই দিকে মেনশন করেন তো এরকম টাইপের কিন্তু নিচের দিকে, হ্যাঁ, মানে একই রিফ্লেকশন যেন এইদিকে দেখা যায় এরকম টাইপের হয়। তো মোটামুটি যে ডিস্টেন্স ছিল সেই ডিস্টেন্সই দেখুন কভার করেছিল, মানে এখানকার যে বটম তৈরি হয় মোটামুটি 22,000, 750, 800 লেভেলটা। তো সেই লেভেলটাই আমি বলেছিলাম যে মার্কেট যদি পড়ে তো খুব এক্সট্রিম লেভেল অবধি গেলে কিন্তু ওই লেভেল অবধি যেতে পারে। তো দেখুন এক্ষেত্রে কিন্তু মার্কেট কোনোভাবে ওই লেভেলটাতে সাপোর্ট নিয়ে নেয়। তো মার্কেট সেন্টিমেন্ট এতটাই নেগেটিভ ছিল যে হয়তো আরো নিচে আসতে পারতো, কিন্তু দেখুন ওই লেভেলটাতে সাপোর্ট নিয়ে মোটামুটি 23,500 টাকার লেভেলটাকে ক্রস করে এখন কিন্তু 23,739 পয়েন্টে ট্রেড করছে। নেক্সট যে ছোট মোটো রেজিস্ট্যান্স লেভেল ফেস করতে পারে সেটা 24,000 লেভেলটা।
যদি ওই লেভেলটাকে ব্রেক করে উপরে ওঠে তারপর কিন্তু এই লেভেলটা একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে, যেটা মোটামুটি 24,800 টাকার লেভেলটা রয়েছে। তো দেখা যাক নেক্সট দিনগুলোতে কেমন কি পারফরমেন্স দেয়। বাজেটের পর নিফটি 50 অ্যাজ ওয়েল অ্যাজ ওভারঅল মার্কেটে কিন্তু ভালো রকম বাইং দেখা যাচ্ছে। তো আজকে যে বাইং সেটা কিন্তু মেনলি ডোনাল্ড ট্রাম্পের জন্য, কারণ যে ট্যারিফ কানাডা এবং মেক্সিকোর উপরে লাগানো হয়েছিল সেইটা কিন্তু ডিলে করছে। তার মানে কি, যে মানে ট্রেড ওয়ারটা হওয়ার সম্ভাবনা যেটা ছিল সেটা কিন্তু, যে ভয়টা ছিল সেটা কিন্তু ইজ হচ্ছে। তো ডোনাল্ড ট্রাম্প যে ট্যারিফ লাগিয়েছিলেন কানাডা এবং মেক্সিকোর উপর, সেইটা কিন্তু এখনো ডিলে করছে। তার মানে কি, যে ট্রেড ওয়ার শুরু হওয়ার যে ভয়টা ছিল সেটা কিন্তু ধীরে ধীরে একটু হলেও কম হতে দেখা যাচ্ছে, যে কারণে দেখবেন ইনভেস্টররা কিন্তু আজকে ভালো রকম জমিয়ে বাইং করে। আর তাছাড়াও দেখুন যে আরবিআই এর যে মনিটারি পলিসি কমিটি আছে সেটার মিটিং কিন্তু, তারা মিটিং শিডিউল করেছে 5 থেকে 7 ফেব্রুয়ারি। তো এই মিটিং এ কিন্তু রেট কাট হওয়ার আশা কিন্তু দেখছে ইনভেস্টররা। তো মেনলি 25 বিপিএস হারে রেট কাট হতে পারে বলে তারা কিন্তু মনে করছে। যদি রেট কাট 25 বিপিএস হারে হয়ে যায় তাহলে কিন্তু মার্কেটে ঠিকঠাক পারফরমেন্স দেখা যাবে। কিন্তু যদি রেট কাট না হয়, যেহেতু এখানে আশা অলরেডি 25 বিপিএস এর করা হয়েছে, রেট কাট না হলে কিন্তু মার্কেটে নেগেটিভ ইম্প্যাক্ট দেখা যেতে পারে। তো সেইটার উপরেও ধ্যান দিয়ে কিন্তু ইনভেস্টররা কাজকর্ম করবেন। দেখুন নিফটি পিই ডেটা যেটা রয়েছে, এখানে পিঙ্ক লাইনটা কিন্তু নিফটির পিই কে ডিনোট করছে। তো নিফটি পিই নিয়ে বিরাট রকমের কথাবার্তা হচ্ছে যে বিশাল হাই ভ্যালুয়েশনে নিফটি চলে গেছে, এরকম কিন্তু নয়। মোটামুটি নিফটির যে অ্যাভারেজ পিই সেই লেভেলেই ট্রেড করছে। নিফটি যে বিশাল ওভার ভ্যালু তাও না, আবার বিশাল যে আন্ডার ভ্যালু তাও কিন্তু নয়। মোটামুটি দেখুন নিফটির যে মিডিয়ান পিই 21-22 সেই রেঞ্জেই কিন্তু এখনো রয়েছে। তো এটাকে বিশাল হাই পিই বলা যায় না, কারণ দেখতেই পাচ্ছেন যে পিই কিন্তু এই জায়গাটাতে অনেকটাই চলে আসে, এই যে এই জায়গায় লক্ষ্য করবেন। তো মোটামুটি এটা প্রায় 38-39-এর কাছাকাছি চলে যায়। কিন্তু এখন দেখুন পিইটা কিন্তু 21-22 লেভেলেই রয়েছে। তো যে কারণে দেখবেন যে বিভিন্ন রকম ফ্যাক্টর কাজ করছে, যে কারণে দেখবেন এফআইআই রা আজকে ভালো রকম বাইং করেছে, যদিও ডেটাটা এখনো আপলোড হয়নি। কিন্তু যে পরিমাণ ওভারঅল ইন্ডেক্সে বাইং দেখা যায় সেইখান থেকে বোঝাই যাচ্ছে যে এফআইআই রা নিশ্চিত আজকে ভালো রকম বাইং করেছে। তো পোস্ট বাজেট কোন কোন সেক্টর বেনিফিশিয়ারি হতে পারে, চলুন সেই নিয়ে একটু ডিসকাস করা যাক। তো দেখুন প্রথম যে সেক্টর বেনিফিশিয়ারি হবে সেটা হচ্ছে এগ্রিকালচারাল মানে রিফর্মস, মানে মেনলি ফার্টিলাইজার বেসড স্টক গুলো। কারণ হচ্ছে গিয়ে যে এরা আসামে একটা নতুন কিন্তু মানে ইউরিয়া প্রোডাকশন প্ল্যান্ট তৈরি করতে চাইছে মানে গভর্নমেন্ট। তো সেটার ক্যাপাসিটি মোটামুটি 12.7 লাখ মেট্রিক টন হবে। তো গভর্নমেন্ট এইটার মানে আন্ডারটেক করবে এই ধান্য যোজনা, এইটার সাথে কিন্তু স্টেটগুলো এই মানে যোজনার আন্ডারে স্টেটগুলোর সাথে পার্টনারশিপ করবে। কিসের জন্য? এনহ্যান্স প্রোডাক্টিভিটি, ক্রপ ডাইভার্সিফিকেশন, অগমেন্ট পোস্ট হারভেস্ট স্টোরেজ, ইমপ্রুভ ইরিগেশন, ফেসিলেট শর্ট অ্যান্ড লং টার্ম ক্রেডিট টু হেল্প 1.7 crore ফ্যামিলিজ। তো ফাইন্যান্স মিনিস্টার কিন্তু এটাই জানায়। তাছাড়াও দেখুন মেনলি লেদার ফুটওয়্যার রিলেটেড স্টক গুলো কিন্তু বেনিফিশিয়ারি হতে পারে, কারণ হচ্ছে যে এরা নতুন করে এক্সপোর্টও করতে চলেছে মোটামুটি 1.1 লাখ কোটি টাকার। তো এইটা কিন্তু এটা ওই বাজেট স্পিচে কিন্তু ফাইন্যান্স মিনিস্টার জানায়। তাছাড়াও দেখুন মোটামুটি 22 লাখ লোকের কিন্তু রুটি রুজির ব্যবস্থাও করতে চলেছে, মানে এমপ্লয়মেন্ট পাবে। তো যেটা কিন্তু অবশ্যই এই সমস্ত স্টক গুলোর জন্য ভালো। যদি অনেক স্ট্যাম্প ডিউটিতে ছাড় পায় তাহলে কিন্তু এই সমস্ত স্টক গুলো কিন্তু আবার লিফট করবে, কারণ দেখবেন বিভিন্ন ফুটওয়্যার রিলেটেড স্টকস গুলো কিন্তু অনেকটা পরিমাণ ডাউন চলছে। তাছাড়াও দেখুন ব্রডব্যান্ড কানেক্টিভিটি বুস্ট হেল্পস টেলিকম সেক্টর বা টেলিকম স্টকস। তো এটাও দেখুন এরা কিন্তু মানে বাজেটের সময় নির্মলা সীতারামন কিন্তু এটার উল্লেখ করে যে এরা মানে ব্রডব্যান্ড কানেক্টিভিটি বিভিন্ন স্কুলে সারা ভারতবর্ষ জুড়ে কিন্তু মানে প্রোভাইড করবে। তো এটা মেইনলি ইউটিলাইজ করবে ভারত নেট প্রজেক্ট টু এক্সটেন্ড হাই স্পিড ইন্টারনেট টু এডুকেশনাল ইনস্টিটিউশনস। তো প্রোভাইডিং ডিজিটাল অ্যাক্সেস টু স্টুডেন্টস ইন ইভেন দ্য মোস্ট রিমোট এরিয়াস। তো অবশ্যই টেলিকম রিলেটেড স্টকগুলোর ক্ষেত্রে কিন্তু এটা বেনিফিশিয়ারি হতে পারে। বাজেটে গভর্নমেন্ট অটো বা ইভি ফোকাস ও রেখেছে, কারণ এই অটো স্টক গুলো যারা ইভিতে নেমেছে ভালো রকম মানে ইনভেস্টমেন্ট করছে, তো তারাও কিন্তু ভালো রকম বেনিফিশিয়ারি হতে পারে।
আর তাছাড়াও দেখবেন যে বিভিন্ন রকম ইনিশিয়েটিভস নেওয়া হচ্ছে ইকোসিস্টেম ডেভেলপ করার জন্য, সোলার পিভি সেলস, ইভি ব্যাটারি। তো এই জন্য কিন্তু ইনভেস্টরদের সেন্টিমেন্টও বুস্ট হয়েছে, এবং ইভি রিলেটেড কোম্পানির স্টকগুলোতে দেখবেন ধীরে ধীরে বাইং স্টার্টও হয়েছে। এছাড়াও দেখতে পাচ্ছেন রিনিউয়েবল এনার্জি বা রিনিউয়েবল রিলেটেড যে স্টকগুলো আছে, তো সেইটার ক্ষেত্রেও কিন্তু মানে ভালো রকম বেনিফিটেড হতে পারে সেই সমস্ত স্টকগুলো, কারণ গভর্নমেন্ট ওইগুলোকে সাপোর্ট করছে ফর লোকাল ম্যানুফ্যাকচারিং থ্রু দ্য অ্যানাউন্সমেন্ট অফ দ্য ন্যাশনাল ম্যানুফ্যাকচারিং মিশন ইন দ্য ইউনিয়ন বাজেট। তাছাড়াও দেখতে পাচ্ছেন নিউক্লিয়ার এনার্জি রিলেটেড স্টকগুলো কিন্তু ভালো রকম বুস্ট হতে পারে, কারণ দেখুন নিউক্লিয়ার এনার্জি যে বা রিলেটেড স্টকগুলোর জন্য কিন্তু 20,000 কোটি টাকার অ্যালোকেশন এই বাজেটে 25-26-এর বাজেটে করা হয়েছে। আর এইটা মেনলি মিশনটা নেওয়া হয়েছে aimed at supporting Viksit Bharat envisions the development of 100 গিগাওয়াট of nuclear power by 2047, মানে 2047 সালের মধ্যে 100 গিগাওয়াট নিউক্লিয়ার পাওয়ার এর ডেভেলপমেন্ট কিন্তু এরা করবে। তো এটা কিন্তু এরা এমটা নিয়েছে বিকশিত ভারতের আন্ডারে। তো সেই জন্য দেখবেন এই রিলেটেড স্টকে যে সমস্ত মানে স্টকগুলো যারা এই রিলেটেড কাজকর্ম করে সেই সমস্ত স্টকগুলো কিন্তু ভালো রকম বেনিফিশিয়ারি হতে পারে। তো এই সমস্ত সেক্টরের যে সমস্ত ভালো ভালো স্টক আছে, তো যেভাবে আর কি বাছাই করতে হয় আমি আগেই অলরেডি বলেছি, তো সেইভাবে কিন্তু আপনারা নিজেদের মানে রিসার্চ মতো বাছাই করে কাজকর্ম করতে পারেন। শর্ট টার্ম বেসিসে কিন্তু এই সমস্ত সেক্টরগুলো ভালো রকম বেনিফিশিয়ারি হতে পারে। আর দেখবেন যে যে সমস্ত স্টকের আর্নিং গ্রোথ মানে 3 বছর, 5 বছর বা 7 বছর অনুযায়ী ভালো দিয়ে এসেছে, মানে লিডার স্টক, সেই সমস্ত স্টকে এখন ইনভেস্টমেন্ট করা ভালো। তার কারণ হচ্ছে যে মার্কেট কিন্তু ভালো রকম ভোলাটাইল রয়েছে, মানে লার্জ ক্যাপে বিরাট রকমের যে মুভমেন্ট আসছে সেরকম না, মিড ক্যাপ স্মল ক্যাপে তো ভালো রকম ডাউন আছে, মানে বিশাল যে রিকভারি হয়েছে তা না, জাস্ট রিকভারি মোডে আছে। নিফটি 50 একটু হলেও রিকভার করেছে, 23,500-কে ক্রস করেছে। তো আপনারা নিজেদের রিসার্চ মতো কাজকর্ম করবেন। আর যে কোনো জায়গায় ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু বিশাল রকমের এক্সপোজার দিতে যাবেন না, একটা ব্যালেন্সড ওয়েতে চললে আপনাদের কিন্তু লস হওয়ার সম্ভাবনাটা কমে যায়। যদিও এটা সম্পূর্ণ আমার মত, তবুও আপনারা যা করবেন নিজের রিসার্চ মতো করবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, আর এরকমই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন।